ছাত্ররা আনছে নতুন দল, জানালেন ডক্টর ইউনূস। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন, রক্তে ভেজা অর্জন রক্ষা করতে হবে তরুণদেরকে। ইস্তেমার প্রথম দিনে বৃহত্তর জুমার নামাজের অপেক্ষায় মুসল্লিরা। ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। ভিন্ন রাজনৈতিক ছায়াতলে বীরপুরে মাথা চাড়া দিয়েছে আওয়ামী আমলে সন্ত্রাসীরা। মেতেছে অস্ত্রমহড়া, দখল, চাঁদাবাজি, ছিনতাই। নোয়াখালীতে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে অবৈধ ক্লিনিক, বেশিরভাগেরই নেই লাইসেন্স। দেদারসে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। দেখার আগে ওনারা বিভিন্ন টেস্ট দিয়ে বসে থাকে। হয়তো জ্বর উঠছে, 8-10টা রিপোর্ট করার জন্য দিয়ে তারা পয়সা হাতিয়ে নিচ্ছে। এবং মাদারীপুরে মাশরুম চাষে বিপ্লব, কম পুঁজিতে বেশি লাভে উৎপাদনে ঝুঁকছেন অনেকে। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। ছাত্ররা দল গঠন করবে, এই লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। ফিনান্সিয়াল টাইমসকে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের দাভোস সফরকালে একটি পডকাস্টে কথা বলেন তিনি। বৃহস্পতিবার র্যাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টে কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয়। বিস্তারিত রায়হান কবির শুভ্রের ডেস্ক রিপোর্টে। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সম্মেলনের ফাঁকে গিডিয়ন র্যাসম্যানের উপস্থাপনায় র্যাসম্যান রিভিউ নামের এক পডকাস্টে কথা বলেন তিনি। বৃহস্পতিবার সেই পডকাস্ট প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। এতে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগ মুহূর্তের অজানা নানা তথ্য জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস ওই পডকাস্টে আরো বলেন, ছাত্ররা দল গঠন করবে, এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে বলেও জানান তিনি। একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। ডক্টর ইউনূস ওই পডকাস্টে আরো বলেন, রক্ত দিয়ে ছাত্ররা যা অর্জন করেছে তা তাদেরই রক্ষা করতে হবে, অন্যথায় পরাজিত শক্তি এর সুযোগ নিবে বলেও জানান তিনি। পডকাস্টে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রেখেছেন এবং এর থেকে বিচ্যুত হতে চান না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর ইউনূস। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। পদত্যাগ ও নতুন রাজনৈতিক দল গঠনে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আর জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার প্রস্তুত থাকলেও বিএনপি সময় নিচ্ছে বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। সরকারি থেকে উপদেষ্টা নাহিদ এবং আসিফ নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে কিনা এ নিয়ে চলছে গুঞ্জন। তবে উপদেষ্টা নাহিদ ইসলাম স্পষ্ট জানান, পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই আলাপটা আসছিল যখন আসলে কিছু রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। বৃহস্পতিবার বিকেলে তথ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এমন বক্তব্য দেন তিনি। জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার প্রস্তুত থাকলেও বিএনপি সময় নিচ্ছে। ছাত্রদের জায়গা থেকে এটা প্রথমে এককভাবেই ঘোষণার সিদ্ধান্ত ছিল। যখন রাজনৈতিক দলগুলো এটার অংশীদারিত্ব হতে চেয়েছে, তখন সরকার নিজে একটা উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে। তো আমি মনে করি সেই ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে, গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রক্লেমেশনের কাজ দ্রুত এগোনো উচিত। এদিকে রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এটি আইনগত ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ নিতে চায় না সরকার। আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। সে সময় গণমাধ্যমের স্বাধীনতার নামে যেন ফ্যাসিবাদ প্রশ্রয় না পায় সেদিকে নজর রাখার আহ্বানও জানান তিনি। বলেন, হুকুমের আসামি হাসিনার বিচার নিশ্চিত করা হবে।
কওমি উদ্যোক্তাদের আয়োজিত অনুষ্ঠানে নারী সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি নিন্দনীয় জানিয়ে উপদেষ্টা বলেন, নারী সাংবাদিকদের নিরাপত্তা বাড়ানো উচিত এবং ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সমাধান করতে হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশ ও সমাজে জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার নিয়ে সরকার যাই বলুক 31 দফার বাইরে যেতে পারছে না। এদিকে অন্তর্বর্তী সরকারের ঢিলেঢালা মনোভাবের কারণে পতিত আওয়ামী লীগ ও তার দোসররা ফিরে আসার স্বপ্ন দেখছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সাইফুল রিপনের প্রতিবেদন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিবন্ধী রিকশা চালক মামুনের হাতে আর্থিক সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। এ সময় বক্তারা বলেন, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন একটি রাজনৈতিক সরকার। বিভিন্ন সরকারি অফিস আদালত, মন্ত্রণালয় সহ পুলিশে, প্রশাসনে সব জায়গায় বসে আছে এই পতিত সরকারের দোসররা। মানবিক বাংলাদেশ দেখতে চাইলে একটি রাজনৈতিক সরকার দরকার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারো হরতালের ডাক নয়, বরং নির্বিচারে গুম খুন হত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের অপেক্ষায় দেশের মানুষ। কারাগার থেকেও মনে করছেন অনেকে যে আমরা বোধহয় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আবার সেই রাজত্ব ফিরে পাব। সরকারের উচিত তাদের তৎপরতা দেখানোর জন্য ঢিলেঢালাভাবে সরকার পরিচালনা করার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে রাষ্ট্রকাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা জনগণের জন্য, দেশের জন্য। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। সেটি জাতীয় পর্যায়ের নির্বাচন হোক, সেটি লোকাল পর্যায়ে নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে, আমরা যদি নির্বাচনী ব্যবস্থা সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে গড়ে তুলতে না পারি, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে যত ঝড় তুফান বন্যা বৃষ্টি যাই হোক না কেন, নির্বাচন হতেই হবে। 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর শপথকে কেউ লক্ষ্যভ্রষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এই হোক। ইজতেমার প্রথম দিন টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে বৃহত্তর জুমার নামাজের জামায়াত। ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। শীত উপেক্ষা করেই মুসল্লির ঢল নেমেছে ময়দানে, নিচ্ছেন ইমান, আকিদার বয়ান। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকালে বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়। 3 ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। ইজতেমা আয়োজনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 7,000 পুলিশ সদস্যের পাশাপাশি থাকছে 19,000 স্বেচ্ছাসেবী মুসল্লি। ইমান ও আমলের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য ইজতেমায় অংশ নিচ্ছেন বলে জানান দেশ বিদেশের মুসল্লিরা। আমরা কীভাবে সৎভাবে চলবো, হালালভাবে চলবো এবং দিনের দাওয়াত এবং তবলিগ করব, মানুষকে ভালো কথা বুঝাইব, বাদ কথা থেকে আমরা নিষেধ দিব, এইগুলোই এখানে আলোচনা হইতেছে। আখিরাত যে অনন্তকালের জিন্দেগি, সেখানে কীভাবে আমরা এমন চিরস্থায়ী জানাতে যেতে পারি, সেই দিক নির্দেশনা এখান থেকে আর কি দেওয়া হয় আর কি। ভারতের পশ্চিমবঙ্গ থেকে এসেছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। এখন দিন শিখতে এসেছি, দিনের জ্ঞান নিতে এসেছি। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও নজরুল ইসলাম। শুরুতেই সরাসরি যাব সাফওয়ানের কাছে। সাফওয়ান, আজ ইজতেমায় কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, সেখানকার মুসল্লিদের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন।
ন্যান্সি, এই মুহূর্তে রয়েছি টঙ্গীর যে তুরাগ নদীর তীর রয়েছে সেখানে রয়েছি। সকালে যে আমবয়ানের মধ্য দিয়ে ফজর নামাজের পর ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। এর আগে সারা বিশ্ব থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মুসল্লিরা গতকাল থেকে এই ইজতেমার ময়দানে যেসব খিত্তা রয়েছে সেখানে এসে অবস্থান করছেন। তবে এই বছর আমরা যেটা দেখতে পেয়েছি যে এই বছর তুলনামূলক অনেকটাই কম রয়েছে এখানে মুসল্লি। এর একটি কারণ হিসাবে আমরা যে জানতে পেরেছি যে এইবার কিন্তু ইজতেমার দুটি পর্ব হবে, সব মিলে 3টি এবং প্রথমে 2টি পর্ব হবে। সেই 2টি পর্বেতে প্রথমে হচ্ছে 42টি জেলা এবং এরপরে 21টি জেলা আসলে অংশগ্রহণ করবে, যার কারণে কিন্তু এখানে চাপ অনেকটাই কম। এবং দুঃখিত, আমরা এখানে মুসল্লিদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে আজ এই যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, তাদের ধর্ম পালনের যেইগুলো রয়েছে সব কিছু কিন্তু তারা মানে খুব সুন্দরভাবে আসলে পালন করছেন। এবং আজকে কিন্তু দুপুর 2টায় জুম্মার নামাজের পরে বয়ান হওয়ার কথা রয়েছে, সেখানে কিন্তু একজন আলেম বয়ান করবেন। তো এই মুহূর্তে আমাদের সাথে কিছু মুসল্লি রয়েছে, আমরা একটু শুনে আসতে চাই। তো এই বছর যে মুসল্লির সংখ্যা কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি, এর কি কারণ আপনার কাছে মনে হয়? জি, বর্তমানে ইজতেমা প্রতি বছরের নেই, আলহামদুলিল্লাহ শুরায়ে নিজাম উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এক পর্বই হয়। তো আলহামদুলিল্লাহ আসলে শুরায়ে নিজামের তত্ত্বাবধানে লোক সমাগম ইজতেমার মাঠ এবং আশেপাশে এলাকায় জায়গা সংকলন না হয়, উলামায়ে কেরাম এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যে ইজতেমা 2 পর্ব হবে। তো বর্তমানে প্রথম পর্ব চলতেছে। তো 1-2 পর্ব হওয়ার কারণে লোক সমাগম কিছুটা আলহামদুলিল্লাহ, তারপরেও স্বাভাবিক কম ধরা যেতে পারে। তারপরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মুসল্লিরা কেরাম এখানে উপস্থিত আছেন। শুনছিলেন তিনি আসলে লোক কেন কম এই বিষয়ে বলছিলেন। তো আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। যেহেতু এইবার লোকজন কিছুটা কম এসেছে, তো আপনাদের প্রতি বছরই থাকা খাওয়া সহ অন্যান্য যে আনুষঙ্গিক কাজ রয়েছে সেখানে কিছুটা ভোগান্তি হয়, তো এই বছর এরকম কোনো ভোগান্তি রয়েছে কিনা? জি আলহামদুলিল্লাহ এই বছর কোনো ভোগান্তি নাই। আমাদের অজু, গোসল, বাথরুম এবং খেদমতে যারা আছে তারাও স্বাচ্ছন্দ্যভাবে খেদমত করতে পারতেছে। অজু গোসল আমরা ঠিকভাবে করতে পারতেছি। এরকম যদি হয় তাহলে আমরা এরকম প্রতি বছরই যারা মাজুর সাথী যারা আছে এলাকাতে তারাও আসতে পারবে ইনশাআল্লাহ। শুনছিলেন তিনি জানাচ্ছিলেন যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটি সম্পর্কে। এবং আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে ইজতেমার প্রথম দিন এবং এখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা দেখেছি যে বেশ জোরদার করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি কন্ট্রোল রুম পাশাপাশি সব জায়গায় আসলে পুলিশের ব্যাপক সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া আমাদের যে সহকর্মী তিনি রয়েছেন ইজতেমার যে প্রবেশপথ নজরুল ইসলাম, আমরা চলে যেতে চাই নজরুল ইসলামের কাছে। তো নজরুল, সেখানকার বর্তমান কি পরিস্থিতি সেটি আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল থেকে কিন্তু বিভিন্ন হেদায়েতে বয়ান কিন্তু শুরু হয়েছে ইজতেমায়, অর্থাৎ খিত্তায় কিন্তু আমরা মুসল্লিদের বিভিন্ন দিক নির্দেশনামূলক যে নসিহত করা হচ্ছে সেটা কিন্তু দিন এবং আখলাতের কথা বলা হচ্ছে সেটা কিন্তু তারা শুনছেন। এবং এই ইজতেমাকে ঘিরে কিন্তু আপনি জানেন যে গতকাল কিন্তু আপনার মাগরিবের পর থেকে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত কিন্তু ফজরের নামাজের পর থেকে কিন্তু এখন পর্যন্ত মুসল্লিরা এই যার যার খিত্তার মধ্যে অবস্থান নিয়ে কিন্তু দিন এবং আখলাতের কথা শুনছেন এবং নিজেকে কিভাবে পরিপূর্ণ এবং একজন মানুষ তৈরি করা যায় সেই বিষয়ে কিন্তু তারা কথা বলছেন। তো আমি এই ব্যাপারে জানার চেষ্টা করব যে এই ইজতেমার যে মিডিয়া বিষয় যে দায়িত্বে রয়েছেন সে হাবিবুল্লাহ, আমি ওনার কাছে জানতে চাইবো যে আজকে এর ভিতরে কি কি আপনাদের আনুষ্ঠানিকতা শুরু হলো। জি, যেমনটা আপনি বলছিলেন, এখন আজ শুক্রবার পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব বয়ান করছেন। সকাল 10টায় আমাদের বিশেষ 3টি প্রোগ্রাম হবে। ইউনিভার্সিটি কলেজের শিক্ষকদের একটি প্রোগ্রাম হবে এবং বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ছাত্র ভাইদের একটি প্রোগ্রাম হবে এবং সমাজের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ অর্থাৎ খাওয়াজদের একটি প্রোগ্রাম হবে। আজ জুমার নামাজ আদায় হবে এই ময়দানে। জুমার নামাজ পড়াবেন আমাদের মাওলানা জুবায়ের সাহেব এবং জুমার পরে আম বয়ান হবে। জর্ডানের শেখ ওমর খতিব সাহেব বয়ান করবেন এবং আসরের পরেও মাওলানা জুবায়ের সাহেব বয়ান করবেন। বাদ মাগরিব আম বয়ান হবে। ভারতের আমাদের মাওলানা আহমেদ লার সাহেব এই বয়ান করবেন। এখন পর্যন্ত আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমা, যা কিনা প্রথম ধাপে অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ 2টি ধাপে আমাদের শুরায়ে নিজামের অধীনে অনুষ্ঠিত হবে। তো প্রথম ধাপে এ পর্যন্ত আমাদের প্রায় 72টি দেশ থেকে 2150 জন মেহমান ইতিমধ্যে ময়দানে অবস্থান করছেন এবং আরো মেহমান আসতেছেন। তো শুনলেন যে বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা তিনি বললেন এবং এখানে কিন্তু হেদায়েতি বয়ান হচ্ছে এবং আপনি জানেন যে দুপুরের পর কিন্তু সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এই জুমার নামাজে টঙ্গী এবং আশপাশ থেকে কয়েক লক্ষ লোক
লোক মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা তুরাগ প্রান্তে কিন্তু একত্রিত হবেন, সেটাও কিন্তু বলেছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই কিন্তু ময়দানের আশপাশের এলাকাগুলোতে কিন্তু লোকের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং মুসল্লিরা কিন্তু আসতে শুরু করেছে। তো গাজীপুরে আপনারা জানেন যে টঙ্গী তুরাগ নদীর পারে কিন্তু দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ, যেটা বিশ্ব ইজতেমা বলে, সেই বিশ্ব ইজতেমায় কিন্তু আপনারা আনুষ্ঠানিকভাবে কিন্তু আজকে থেকে, অর্থাৎ আজকে গতকাল মাগরিবের পর থেকে কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন হেদায়েতি বয়ান হচ্ছে। এবং পাশাপাশি 10টার সময় কিন্তু এখানে স্কুল কলেজের শিক্ষার্থী এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে কিন্তু একটি আলোচনা রয়েছে। সেই আলোচনায় দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবেন। তো এই ছিল ইজতেমা ময়দান থেকে আমার কাছে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে সাফওয়ান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন। বিভিন্ন রাজনৈতিক ছায়াতলে মিরপুরে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে আওয়ামী সরকারের আমলে গড়ে ওঠা সন্ত্রাসীরা। আবারও প্রকাশ্য অস্ত্র মহড়া, দখল, চাঁদাবাজি ও ছিনতাই শুরু করেছে তারা। বর্তমানে বিএনপি সভা সমাবেশও দেখা মিলছে তাদের। তবে বিএনপি নেতারা বলছে তাদের অজান্তেই কর্মসূচিগুলোতে ঢুকে পড়ছে এরা। এম এ আজিমের রিপোর্ট। বর্তমানে বিএনপির মিছিল সমাবেশে সক্রিয় আশিক ওরফে ভৈরাদে আশিক। তবে কদিন আগেও আওয়ামী লীগের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার হয়ে লাঠিসোঁটা হাতে রাজপথে নামত বিএনপি ও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে। নব্য বিএনপি নেতা হয়ে ওঠার সাথে সাথে আশিকের নেতৃত্বে মিরপুরে আবারও সক্রিয় হয়ে উঠেছে কিশোর গ্যাং ভৈরাদে গ্রুপ। সে গ্রুপে যুক্ত হয়েছে জীবন ওরফে কাল্লু জীবন, হাফিজ ওরফে তুফান, সোহেল ওরফে পাতা সোহেল সহ 20 থেকে 25 জন বিপথগামী কিশোর। প্রকাশ্য অস্ত্র মহড়া, দখল, ছিনতাই শুরু করেছে তারা। আমি আইসা নামছি, নাইমা চা খাচ্ছি, আর মধ্যে দেখি অনেক অস্ত্র শস্ত্র নিয়ে দৌড় ধাপ পারতেছে। চাকুনের কালে লাগছে, এই দেখ চোট গেল, যাওয়ার পর ওদিকে কোবাই মোবাইল ছিল, আবার এদিকে আসলো, একটা মহিলা, একটা আপু ছিল, ওই জায়গায় তারে ঘেরা ফেলাইছে। এগুলো এসে ভাঙচুর করে, আমার বোনের মারতে লইছিল, মারতে পারেনি, পরে এগুলো ভাঙচুর করে, আলমারি কোবায়, পরে ঘরে টাকা ছিল, কানের জিনিস ছিল, এগুলো লয়ে গেছে। আওয়ামী লীগের ছায়াতলে গড়ে ওঠা এসব সন্ত্রাসীরা এখন রীতিমতো বিএনপি বনে গেছে। তাই নতুন করে আবারও আতঙ্ক ছড়িয়েছে মিরপুর জুড়ে। যারা আওয়ামী লীগ ছিল তারা যাতে আমাদের কাছে আসতে না পারে এবং আমরা তাদেরকে ঠাঁই না দিই। কিন্তু আমাদের কিছু কিছু কর্মী আছে তারা এই বিষয়গুলোর পত্র দিতে আছে, সেটা আমাদের দলের জন্য শুভকর নয়। ও আগে হচ্ছে বিএনপি আওয়ামী লীগে ছিল, যেখানে তারেক রহমানকে গালাগালি করত, এখন আবার তার দলে ঢুকেই তার সাথে রাজনীতি করতেছে। তাদেরই ছত্রছায়া আছে, কিছু নাম আছে, কিছু লোক আছে, তাদের ছত্রছায়ায় কাজ করতেছে। ছাত্রদল নেতা খোরশেদুল ইসলাম নীরবের ব্যানারে আশিক বিএনপির মিছিল সমাবেশে অংশ নিলেও খোরশেদুল ইসলামের দাবি তার অজান্তেই আশিক ঢুকে পড়েছে তার ব্যানারে। আমি যেহেতু নেতৃত্ব দেই, আমার বিভিন্ন ওয়ার্ডে ছেলেপেলে থাকে, ও কিভাবে ঢুকছে এবং কিভাবে প্রবেশ করছে সেই বিষয়ে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড অবগত না, কারণ আমি জানি না আশিক তো আওয়ামী লীগেরই দোসর ছিল, আমার এখানে আসছে হয়তোবা আমাকে প্রতিপন্ন করার জন্য। একবার এদের গ্যাংয়ে যুক্ত হলে কেউ আর ফিরতে পারে না স্বাভাবিক জীবনে। গ্যাং থেকে বের হওয়ার ইচ্ছাই যেন হুমকি জীবনের জন্য। ভালো হইতে চাইতেছি দেখে মনে করেন ওর সাথে ভালো হইতে পারতেছি না। ও যত ভালো হইতে চাই ও তত আইসাই সেখানে দাও, বডি, পিস্তল এগুলো আইনা নিয়ে প্রচুর আর কি অত্যাচার করে। আশিক ও তার ভৈরাদে গ্যাং নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় পল্লবী থানা পুলিশ। দেশ টিভিতে আশিকের বিরুদ্ধে কথা বলায় রাতে আবারও আশিক ও তার ভৈরাদে কিশোর গ্যাং গ্রুপ কুপিয়ে আহত করে ভুক্তভোগীদের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে অনশন জারি রেখেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এলেও হয়নি কোনো সুরাহা। দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত শিক্ষার্থীদের। কায়েস রাহাতের রিপোর্ট।
ঢাকার 7 কলেজ নিয়ে সিদ্ধান্ত আসার পর গেল বুধবার বিকেল 5টা থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন শুরু করেন 5 শিক্ষার্থী। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা। বৃহস্পতিবার রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসে। এ নিয়ে বেশ কিছু আশ্বাসও দেন শিক্ষার্থীদের। আমি অনুরোধ করব যে অতি দ্রুত সম্ভব যাতে এই তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে যে ভিজিবিলিটি কমিটি করা হয়েছে, সম্ভাব্যতা যাচাই কমিটির রিপোর্ট যাতে দ্রুত দেওয়া হয়, এই জন্য আমি রাষ্ট্রকে অনুরোধ করেছি এবং অতি দ্রুত সেটা এই ডিক্লেয়ার দেওয়া হবে, এটুকু তোমাদেরকে শুধু বলতে পারি। যদিও এসব আশ্বাসে ক্লাসে ফেরেনি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি নিয়ে অনড় অবস্থানে তারা। এতে জনভোগান্তির সব দায় সরকারকেই নিতে হবে বলেও জানান তারা। এখনো তালবাহানা করতেছেন এবং আমাদেরকে সেই ফিজিবিলিটি টেস্টের নামে যে তালবাহানা করে সময় ক্ষেপণ করছেন, ওনারা আজকে সে সময় ক্ষেপণ করছেন। আমরা স্পষ্ট এখান থেকে জানিয়ে দিচ্ছি, আমরা মাঠ থেকে উঠব না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে। তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা করার আগ পর্যন্ত আমরণ কর্মসূচি চলমান থাকবে। বিশেষ করে তারা আশ্বাসের উপরেই থেকে যাচ্ছেন। আমরা আসলে আশ্বাসে বিশ্বাসী নই। এখন আমাদের যা হবে খাতা কলমে হবে এবং ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন দিয়ে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এর আগ পর্যন্ত আমরা থেমে যাচ্ছি না। রাষ্ট্র আসলেই এভাবেই তালবাহানা করতে থাকে। তিতুমিরের শিক্ষার্থীরা বাধ্য হবে সেই বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি আবার বাস্তবায়ন করতে। আর সেটি যদি বাস্তবায়ন হয় জনদুর্ভোগ হবে, জনদুর্ভোগের জন্য দায়ী রাষ্ট্রই থাকবেন। উল্লেখ্য, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন ব্যবস্থা, মানসম্মত শিক্ষা নিশ্চিতে আসন সংখ্যা কমানো সহ 7 দফা দাবিতে রাস্তায় নেমেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। পতিত আওয়ামী সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 9:15টার দিকে তাকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের ডাকঘর এলাকায় অবস্থিত তার ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর লালমনিরহাটে ছাত্র জনতার উপর বর্বর হামলা চালানো ও নির্যাতনের অভিযোগ রয়েছে। গেল 5 আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন প্রতাপশালী এই মন্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন ডিবি পুলিশ, কোতোয়ালি থানা পুলিশ তাকে নজরদারিতে রাখে। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। আজকে একজনকে ধরা হলো, একজন সাবেক মন্ত্রীকে ধরা হলো। সেই জায়গা থেকে আমরা তো খুশি এবং আমরা এটা দাবি জানাচ্ছি যে শুধুই তাদেরকে ধরা হবে এমন না, তাদের যে সঠিক বিচার সেই বিচারটা যেন করা হয়। কিছুক্ষণ আগে আমাদের রংপুর মহানগরী পুলিশ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে অন্যতম দোষর ছিল 8 বছরের মন্ত্রী, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর এতে সন্তুষ্ট। শীতের দাপট অব্যাহত রয়েছে সাতক্ষীরাতে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, জনজীবনে শীতের প্রভাব কেমন পড়েছে আপনি বিস্তারিত জানাবেন। ন্যান্সি, এই যে সাতক্ষীরা অঞ্চল, এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে শেষ জেলা, এটি উত্তরের সাথে পাল্লা দিয়ে দিনের আলোতে অত শীত এবং শীতের তীব্রতা পরিলক্ষিত হচ্ছে না। তবে যে রাত্রিকালীন সময়ে কিন্তু শীতের তীব্রতাটা তারতম্যটি একেবারে স্পষ্ট হচ্ছে, যেটি দিনের আলোতে কখনো কখনো ফাগুনের যে আবহাওয়া অর্থাৎ 17-18 পর্যন্ত আবহাওয়ার যে অবস্থা সেটি পরিলক্ষিত হলেও রাতে যে দেখা যাচ্ছে যে সেটি কিন্তু তীব্র হচ্ছে। বিশেষ করে উপকূল অঞ্চলে, যেসব অঞ্চলে যেখানে টিন বা হচ্ছে গোলপাতার বাড়িঘর, তাতে এই যে শিশির পড়ছে, শিশিরের পানিতে অসুস্থ হয়ে উঠছে সাধারণ মানুষরা। আর এখন এই যে 8:30 বাজে, এই 8:30টার সময়ও কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সূর্যের দেখা মেলেনি। এই
যার ফলে মানুষ অসুস্থ হয়ে উঠছে এবং একই সাথে যারা নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কষ্ট পাচ্ছে। যাদের বাড়িঘর টিনের ঘরের মধ্যে থাকে এবং সেখানে কিন্তু শিশিরের যে ভেজা জল, সেই ভেজা জল সেটি মানুষকে অসুস্থ করে তুলছে বেশি করে। কি অবস্থা বলুন? আমাদের ওই যে ঠান্ডায় রাতে শীতে আমাদের টিনে এমন টিন ঠান্ডাই যাচ্ছে, ওই পানি টুবাই টুবাই রাতে আমাদের গায়ে পড়তেছে, আমাদের বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়তেছে এই পানিতে। মানে টিন ভিজে এমন টোপ টোপ পানি পড়ে রাতে, মানে আমাদের কম্বল, মানে আমরা একটা কাঁথা গায়ে দিই, সে কাঁথাটাও ভিজে যাচ্ছে, আমাদের গায়ে পানি পড়ে রাত্রে। শুনছিলাম ন্যান্সি যে এই শীতের তীব্রতা রাতে অনুভূত হচ্ছে এবং যার ফলে বিশেষ করে সাধারণ শ্রমজীবী মানুষ তারা অসুস্থ হচ্ছে, হাসপাতাল যাচ্ছে ভোরে। এই চিত্রটি আসলে উপকূলের প্রায় সব ঘরে ঘরে এই অবস্থাটি দাঁড়াচ্ছে। এই ছিল সাতক্ষীরার যে শীতের যে পরিস্থিতি তার সর্বশেষ। ন্যান্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। চাঁদপুর মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দুজন। এই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে। গুলিবিদ্ধ আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন চাঁদপুর মতলব থানার দশানী গ্রামের রিফাত ও একই থানার ভাসানচর গ্রামের রাসেল। গুলিবিদ্ধ একজনকে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, ঘটনাটি চাঁদপুরে ঘটেছে। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসে দুজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে। সংবাদ পাই যে গোলাগুলিতে আহত হয়ে 3জন লোক হসপিটালে নিয়ে আসছে। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে মোহনপুর এলাকায় নদীতে দুটি গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে। মাদারীপুরে কৃষি ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে মাশরুম চাষ। অল্প পুঁজিতে অধিক মুনাফা হওয়ায় মাশরুম চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। এমনই এক সফল চাষি মোহাম্মদ আক্তার হোসেন মাত্র 160 টাকা বিনিময়ে শুরু করেছিলেন মাশরুম চাষ। বর্তমানে তার মাসিক আয় প্রায় 1.5 লাখ টাকা। স্থানীয় বাজারের পাশাপাশি এখন ঢাকা ও ফরিদপুরেও মাশরুম পাঠাচ্ছেন তিনি। সহকর্মী শিবশঙ্কর রবিদাসের তথ্যচিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। মাদারীপুরের শিবচর উপজেলার 2য় খণ্ড ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আক্তার হোসেন। ইউনিয়ন পর্যায়ে পশু চিকিৎসক হিসেবে চাকরি করেন তিনি, কিন্তু চাকরির আয়ে সংসার চালাতে হিমশিম খেতেন। তাই খুঁজছিলেন অর্থ উপার্জনের নতুন পথ। জাতীয় মাশরুম উন্নয়ন ট্রেনিং সেন্টারে 3 দিনের প্রশিক্ষণ নিয়ে মাত্র 160 টাকা পুঁজিতে শুরু করেন মাশরুম চাষ। নিজের একতলা ছোট বাড়ির ছাদে টিন শেড তৈরি করে সেখানেই করছেন এর চাষ। দীর্ঘ 12 বছর ধরে মাশরুম চাষ করে এখন দৈনিক 10 থেকে 12 কেজি মাশরুম উৎপাদন করেন, যা ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও শিবচরে বিক্রি হয়। প্রতিদিন গড়ে 2 থেকে 3 হাজার টাকা আয় করেন এই উদ্যোক্তা। শিবচর বাজারও দেই আমরা, যে প্রতিদিন গড়ে 10-12 কেজি মাশরুম উৎপাদন হয়। এবং আমরা শিবচর কাঁচা বাজারে দেই, পাত্র দেই, তারপরে বেলিবেলি দেই, বিভিন্ন জায়গায় দেই আর ঢাকা পাঠাই। আমি সর্বপ্রথমে 160 টাকা পুঁজি দিয়ে মাশরুম চাষ শুরু করেছিলাম। এখন আমার বর্তমানে 5-7 লাখ টাকা চালান আছে। দিন দিন বাড়ছে পুষ্টিগুণে ভরপুর মাশরুমের চাহিদা। তাছাড়া আক্তারকে দেখে অনেকেই ঝুঁকছেন এই চাষাবাদে। এই মাশরুম চাষ তো মানে অনেক লাভবান হচ্ছেন। আমারও দেখি, আমারও আগ্রহী আছে মাশরুম চাষ করার জন্য। আমাকে আক্তার আগে অনেকই আসলো মাশরুম চাষ করে আল্লাহ দিলে অনেকই ভালো আছে, আর যারা চাষ করবো তারা আল্লাহ বাড়ি দিতে পারবো। এখন মনে করেন হ্যাঁ, ব্যবসা অনেক দিক দিয়ে এগিয়েছে মাশরুম চাষ করিয়া, আর অনেক দিকে উন্নত হয়েছে। আমরাও করবো, আরও 5 জনও করবো। আমরা নিয়ে আইরা খাইয়া আমরা অনেক খুব ভালো লাগছে আমার কাছে। আমরা সামনে করার চেষ্টা করব।
মাদারীপুরে মাশরুম উদ্যোক্তা চাষি তৈরি করা হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। তাদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় সব সহায়তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্নভাবে উদ্যোক্তা চাষি তৈরি করা হচ্ছে, যারা যে উৎপাদনটা সেই উৎপাদনটা অব্যাহত রেখেছে এবং আমরা প্রত্যাশা করি আমাদের বিভিন্ন ধরনের যে পরামর্শ রয়েছে সেগুলোর মাধ্যমে তাদের এই উৎপাদনটা আরও বাড়ানোর এবং মানুষের যে ক্রমবর্ধমান চাহিদা সেই চাহিদা পূরণে তারা সক্ষম হবে বলে আমরা মনে করি। মাশরুমে উচ্চমাত্রার প্রোটিন, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি একটি স্বাস্থ্যকর খাবার। নানা রোগের প্রতিষেধকও মিলে মাশরুমে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিশ্ব ইজতেমা ময়দানের পাশে এক ব্যতিক্রমী উদ্যোগ। পাকিস্তানের এক দোকান বিনামূল্যে পথচারীদের খাওয়াচ্ছে জনপ্রিয় পাকিস্তানি মিষ্টি। তারা বলছেন ব্যবসা করতে নয়, বরং মানুষদের খেদমত করতেই তারা এসেছেন বাংলাদেশে। তবে এই উদ্যোগকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মানুষের ভিড়ের মাঝে নজর কেড়েছে এক পাকিস্তানি দোকান। দোকানের নাম পেলোয়ান মিষ্টি রাউলি। তাদের স্লোগান আগে খান পরে কিনুন। দোকানটির উদ্যোক্তারা জানান বাংলাদেশে তাদের আগমন ব্যবসার উদ্দেশ্যে নয়, বরং মানুষের সেবা করার জন্য। তারা বিনামূল্যে পথচারীদের খাওয়াচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় মিষ্টি ও খাবার। তাদের দাবি ব্যবসা নয়, বরং মানবিকতা থেকেই তারা এমন কাজ করছেন। এবারই প্রথমবারের মতো তারা বাংলাদেশ সফর করছেন। এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে তারা এভাবেই মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। তবে বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আতিথেয়তা তাদের মুগ্ধ করেছে, তাই কৃতজ্ঞতা জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয়দের অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। 1 साल 2 साल हम इसको फ्री देंगे, हमें बिजनेस नहीं करना, हमें लोगों को बताना है कि हमारी प्रोडक्ट है क्या, और जब ये खा लेंगे इंशाल्लाह, फिर जब तीसरे साल हम आएंगे तो इंशाल्लाह हमारे ये वाले जो आप कह रहे हैं फ्री बांट रहे हैं, ये वाले मामलात भी सारे कवर हो जाएंगे। पहली दफ़ा आए हैं, ये 50 साल बाद हम इधर आए हैं, तो अल्लाह अल्लाह करके हमें बहुत खुशी हुई है। बांग्लादेश वालों ने हमारे साथ बड़ा तावन किया है, ये लोग आवाम बड़ी खुश है। খুব সুস্বাদ লাগে, খুব তিলের খাজার মতো খুব সুস্বাদ, ভালো লাগে। এখন এখান থেকে পাকিস্তানের তিলের খাজা খেলাম, খুব সুস্বাদু, খুব টেস্ট, অনেক মজাদার লাগতেছে, খুব মজা লাগতেছে। তারা কোথা থেকে কিভাবে বানিয়েছে বলতে পারি না, কিন্তু জিনিসটা খুব সুস্বাদু। বিশ্ব ইজতেমার মতো এক ধর্মীয় মাহফিলের পাশে বিদেশি দোকানের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছে সবাই। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালীর অলিতে গলিতে ঝুলছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সাইনবোর্ড। সরকারি হাসপাতালে সীমাবদ্ধতার সুযোগে ব্যাগের ছাতার মতো গজিয়েছে এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যেখানে নামকরা ডাক্তারদের নামের সাইনবোর্ড ঝুলিয়ে পাতা হয় রোগী ধরার ফাঁদ। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন ব্যবস্থাও। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পরীক্ষা নিরীক্ষার নামে বেশি টাকা নেয়ারও। মাওলা সুজনের প্রতিবেদন। নোয়াখালী জেলায় 250 বেডের একটি সরকারি হাসপাতাল ও 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। শুধু নোয়াখালী নয়, পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুর থেকেও এখানে আসে অনেক রোগী। এ সুযোগে এক শ্রেণীর ব্যবসায়ী গড়ে তুলেছেন অবৈধ প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল। যত্র তত্র গড়ে ওঠা 369টি ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালের মধ্যে 61টি ছাড়া বাকিগুলো নেই পরিবেশের ছাড়পত্র। অনেক প্রতিষ্ঠানেই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থাও। নিয়ম নীতির তোয়াক্কা না করে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সাথে সমঝোতা করে চলছে এসব প্রতিষ্ঠান। নামসর্বস্ব অধিকাংশ প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকলেও নামকরা ডাক্তারদের সাইনবোর্ড টানিয়ে চলছে রমরমা ব্যবসা। ভিজিট বেশি নিয়ে রোগীদের কারণে অকারণে টেস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। মাঝে মাঝে এসব প্রতিষ্ঠানে অভিযান চললেও এগুলোকে লোক দেখানো বলছেন সাধারণরা। নোয়াখালী জেলাতে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ক্লিনিক করছে। ডাক্তারের ভিজিট 700 থেকে 1000 টাকা। একটা মধ্যবিত্ত লোকের জন্য এটা সম্ভব না। দেখার আগে ওনারা বিভিন্ন টেস্ট দিয়ে বসে থাকে। টেস্টগুলো এক এক হাসপাতাল গেলে এক এক রেট, এসব রেটগুলো আমরা করতে পারি না, দিতে পারি না। এক হাসপাতালের মেডিকেল টেস্টের সাথে অন্য হাসপাতালের মেডিকেল টেস্টের পার্থক্য অনেক বেশি। আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা দিন দিন আরো বেশি মানহীন হয়ে উঠছে। অনুমোদন না থাকা এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর। ফায়ার এক্সটিংগুইশার অথবা অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে বেশ কয়েকটাতে আমি দেখি নেই, এবং আমি ওনাদের সাথে কথাও বলেছি যে আপনি নেবেন, ওনারা নিচ্ছে, অনেকে নিচ্ছে। অগ্নি প্রতিরোধ এবং নির্বাপন আইন 2003 আছেন আমাদের, সেই আইন অনুযায়ী যদি কেউ কোনো ব্যবস্থা না নেয় আমরা ওই আইনের
ইয়েতে আমরা ব্যবস্থা নিতে পারি। যে সমস্ত প্রতিষ্ঠান বা হসপিটালের ছাড়পত্র নেই, আমরা তাদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্থিক জরিমানা প্রদান করে দিচ্ছি। সেটা যদি তারা না করে থাকে, আমরা তখন আমাদের পরিচালক স্যারের নির্দেশনা মোতাবেক আমরা তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করে থাকি। এসব বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার। আমি কখনো না করছি তো ঠিক আছে, এখন যায়েন না, এখন ভিডিওতে যায়েন না, এখন আপনারা পরিবেশ কেন হইতেছেন ওদিকে বক্তব্য হচ্ছেন না, আমাদের উপরে চাপায় এটা। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এসব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জোর দাবি জেলাবাসীর। মাওলা সুজন, দেশ টিভি, নোয়াখালী। দেখছেন সংবাদ সকাল।